আম, মেয়েরা গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে তোমার চক্রবৃদ্ধিকরণ এবং বাচ্চাকরণের তোমার সংজ্ঞা এবং পার্থক্য। আজকে আমরা পড়বো হচ্ছে তোমার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আহ আমাদের বইয়ের। তো এরপরে হচ্ছে আমরা যদি দেখতে পাই যে চক্রবৃদ্ধিকরণ এবং বাট্টাকরণের যে পার্থক্য, এরপরে আমাদের যে কয়েকটা টপিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দেখাচ্ছি স্ক্রিনে। যে হচ্ছে অর্থে যে 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 টপিকগুলো এই দেখো প্রথম থেকে দেখাচ্ছি, যে অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণা, এগুলো হচ্ছে মূলত ম্যাথ। ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় প্রক্রিয়া, তারপরে হচ্ছে তোমার অর্থের বর্তমান মূল্যের ধারণা, বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই নির্ণয়ের প্রক্রিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আসলে থিওরির কোনো প্রশ্ন না, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন। তো ম্যাথমেটিক্যাল প্রশ্ন তো আমরা এইভাবে শিখবো না, আমরা ম্যাথে যে শিখবো। তো যেহেতু আমরা থিওরি পড়ছি তৃতীয় অধ্যায়, এর জন্য আমরা পরবর্তী যে থিওরির টপিক সেটা হচ্ছে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের মধ্যে পার্থক্য, সেখানে চলে যাচ্ছি। এখন বাকিরা অনেকে অনেক কোশ্চেন করেন, এটা তো পড়ালেন না, আসলে অঙ্ক তো সব পড়ানো যায় না, ওটা হচ্ছে আমরা যখন অঙ্ক করবো অঙ্কের মধ্যেও হচ্ছে সেটা আমাদের আহ চলে আসবে। ঠিক আছে। তো এখন আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্য। আমরা এটা সবাই জানি, তারপরে এটা আমরা পড়ছি। দেখো প্রথমেই আছে ভবিষ্যতের নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বর্তমানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে তাকে বর্তমান মূল্য বলে। ঠিক আছে। মানে আমি ধরো ভবিষ্যতে আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে বা 5 বছর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে চাই, পাওয়ার জন্য বর্তমানে আমাকে যেই পরিমাণে টাকা আহ, বিনিয়োগ করতে হবে তাকে আমরা বলছি বর্তমান মূল্য। আর ভবিষ্যৎ মূল্য সংজ্ঞাটা দেখো, নির্দিষ্ট মেয়াদ ও সুদের হারে, নির্দিষ্ট মেয়াদ ও সুদের হারে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ মেয়াদ পূর্তিতে যে মূল্য পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা আহ, একটা নির্দিষ্ট সুদের হারে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা নির্দিষ্ট সময় শেষে যে মূল্যটা পাবো সেটাকে আমরা বলছি যে ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে। তার মানে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য দুটোর সংজ্ঞাটা হচ্ছে আমরা শিখে নিব। আমাদের জ্ঞান মূল্যকে খুব আসে। ঠিক আছে, খুব ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। জ্ঞান মূল্যকে আসে বর্তমান মূল্য কাকে বলে অথবা ভবিষ্যৎ মূল্য কাকে বলে। তাহলে খুবই সোজা, আসলে যদি একদম সহজ কথায় বই ছাড়া তোমাদেরকে আমি বলতে চাই, বর্তমানে আমার কাছে যেই পরিমাণ টাকা আছে বা আমার পকেটে যেই পরিমাণ টাকা ইনভেস্ট করার মতো আছে সেটাকে আসলে আমরা কি বলছি, বর্তমান মূল্য বলছি। আর ভবিষ্যৎ মূল্য কি, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা নির্দিষ্ট সুদের হারে যে টাকাটা ভবিষ্যতে পাবো সেটাই হচ্ছে আমাদের কি ভবিষ্যৎ মূল্য। এরপরে দেখো পদ্ধতি বলেছে, আমরা প্রত্যেকেই গত ক্লাসে জেনে এসেছি বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বলা হচ্ছে বাট্টাকরণ। অন্যদিকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কৌশলকে বলা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। আমি এগুলা তোমাদেরকে বলেছিলাম, বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতিকে আমরা বাট্টাকরণ বা ডিসকাউন্টিং বলি, যেটা আমাদের ফর্মুলা আমরা নিচেই দেখতে পারবো। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে আমরা চক্রবৃদ্ধিকরণ বা কম্পাউন্ডিং বলে থাকি। এরপরে দেখো সূত্র, বর্তমান মূল্যের সূত্র পিভি ইজ ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 + e⁻n। সূত্র কখন কাজে লাগে? সূত্র আমাদের সব জায়গায় কাজে লাগে। সূত্র আমাদের অঙ্কতে তো লাগবেই। জ্ঞান মূলকে অনেক সময় আসতে পারে যে বর্তমান মূল্যের সূত্রটি লিখো, আসতে পারে। তারপরে আসতে পারে যে এমসিকিউতে নিচের কোনটি বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। তো বুঝতেই পারছো সূত্র আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর দেখো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র এফবি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 + e⁻n। আমি তোমাদেরকে আগেও বলেছি কে, আই বা আর এগুলিতে বোঝানো হচ্ছে ইন্টারেস্ট রেট বা সূচক ব্যয় বা ডিসকাউন্ট রেট। এগুলো আমরা যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারি। এটা আমরা আই দিয়েও প্রকাশ করতে পারি, কে দিয়েও প্রকাশ করতে পারি, আর দিয়েও প্রকাশ করতে পারি, কোনো ভুল নেই।
কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কোনটা দিয়ে কি বোঝাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো সময়। সময় বেশি হলে বর্তমান মূল্য কমে, ঠিক আছে? আমাদের যে এন এর মানটা দেখতে পাচ্ছ উপরে, এন এর মান যত বাড়বে তত হচ্ছে বর্তমান মূল্য কমতে থাকবে। ধরো এন এর মান একটা অঙ্কে আছে 5, ঠিক আছে? 5 মানে হচ্ছে 5 বছর। যদি এখানে 5-এর জায়গায় আমাদের এন এর মানটা 10 হয়, তাহলে অবশ্যই আমাদের বর্তমান মূল্যের যে ভ্যালুটা বা যে উত্তরটা বের হবে সেটা কি হবে? কমে যাবে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এটা পুরো উল্টো হবে। সময় বেশি হলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে কি বাড়বে। আচ্ছা, এরপরে দেখো পরিমাপ। বর্তমান আহ বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা কম হয়, অবশ্যই এটা আমাদের কমন সেন্স। বর্তমান মূল্য সবসময় ভবিষ্যৎ মূল্য অপেক্ষা কমই হবে। ধরো তুমি আজকে আহ 1 কেজি আলু যেই টাকা দরে কিনতে পারবে, অবশ্যই 5 বছর পরে সেই একই টাকা দরে আমরা 1 কেজি আলু কিনতে পারবো না। বাস্তবতার সাথে পড়াকে আমাদেরকে মিল করতে হবে, তাহলে পড়াটা আমাদের কাছে সহজ হবে। আমাদের ভবিষ্যৎ মূল্য অবশ্যই বর্তমান মূল্যের উপর থেকে হবে বেশি হবে। এরপরে দেখো 6 নাম্বার পার্থক্য, সুদের হার। সুদের হার যত বড় হবে বর্তমান মূল্য তত ছোট হবে। এগুলা কিন্তু আমাদের একটা অঙ্ক করার টেকনিক, আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক করতে হবে। আমরা যদি থিওরি গুলা বুঝে পড়ি তাহলে আমাদের এই সুদের হার ধরাটা অনেক ইজি হবে আমাদের জন্য। দেখো বলছো সুদের হার যত বড় হবে বর্তমান মূল্য তত ছোট হবে। এই যে সুদের হার মানে হচ্ছে কে বা আই। ধরো একটা অঙ্কে সুদের হার আছে 10%, উপরে আছে 5,000 টাকা, এন এর মান আছে 5। এটা করলে আমার যে উত্তরটা হবে, আমি যদি এফডি তোমার 5,000ই রাখি, সুদের হার আমি 10-এর জায়গায় 15 দিই, আর এন এর মান তোমার 5 রাখি, তাহলে কিন্তু আমার উত্তরটা কি হয়ে যাবে? কমে যাবে। মানে যত আমার আই এবং এন, আই যদি বাড়ে তাহলে আমার বর্তমান মূল্য হচ্ছে আহ কমে যাবে, ঠিক আছে? আর এন যদি বাড়ে তাহলে আমাদের বর্তমান মূল্য কি হবে? কমে যাবে। মানে বর্তমান মূল্যের সাথে আই এবং এন এর সম্পর্ক হচ্ছে বিপরীত, ঠিক আছে? বর্তমান মূল্যের সাথে আই মানে হচ্ছে সুদের হার, আর এন মানে হচ্ছে মেয়াদ, এর সম্পর্ক হচ্ছে বিপরীত। এই দুটা বাড়লে বর্তমান মূল্য কমে যায়। আর ভবিষ্যৎ মূল্যের সাথে এটা সম্পর্ক হচ্ছে তোমার পজিটিভ বা ধনাত্মক। ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য অপেক্ষায় সবসময় কি হবে? তোমার বেশি হবে, এবং সুদের হার যত বড় হবে ভবিষ্যৎ মূল্য তত বেশি হবে। আচ্ছা, তার এগুলো খুবই সোজা জিনিস। এরপরে দেখি ব্যবহার। আর্থিক সম্পত্তি মূল্যায়নে ব্যবহার করা হয়। যে কোনো কিছু আর্থিক সম্পত্তি আমরা যখন মেজারমেন্ট করি তখন হচ্ছে বর্তমান মূল্যটা ব্যবহার করা হয়। বিনিয়োগ হতে কত প্রাপ্তি হবে তা জানার জন্য ভবিষ্যৎ মূল্য ব্যবহার করা হয়। আচ্ছা, একটা জিনিস সোজা কথা বুঝাই দিই, যখন আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের আসলে বর্তমান মূল্যটা ব্যবহার করা হয়। আবারও বলছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 2টা অপশন দিয়েছি তোমাকে আমি, তুমি কোনটা গ্রহণ করবে? তুমি কি ব্যাংকে টাকা জমা রাখবে নাকি তুমি জমি কিনবে? ঠিক আছে, তাহলে এই 2টার মধ্যে তুমি কোনটা গ্রহণ করবে? এই ধরনের তোমাকে যখন সিদ্ধান্তমূলক কোনো কিছু গ্রহণ করতে হয় তখন হচ্ছে তোমাকে এই বর্তমান মূল্যের ধারণাটা ব্যবহার করতে হবে। আর ভবিষ্যৎ মূল্য হচ্ছে, তো বুঝতেই পারছো যে একটা নির্দিষ্ট সময় পর আমি কি পরিমাণে টাকা পেতে পারি, এটা জানার জন্য আমাকে হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তার মানে অঙ্কে যদি আমি দেখি আমাদের কোনো সিদ্ধান্তমূলক কিছু এসছে তাহলে আমরা বর্তমান মূল্য বের করব। আর ভবিষ্যৎ মূল্য তো আমরা খুব ইজিলি অঙ্ক দেখে বুঝতে পারি, একটা নির্দিষ্ট সময় পরে একটা মূল্য বের করার ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যটা ইউজ হয়। এরপরে আসি আমরা নির্ভরশীলতা। ঠিক আছে, যে আহ নির্ভরশীলতা হচ্ছে জিনিসটা কি, যে কোনটা কার উপরে আসলে নির্ভরশীল, ঠিক আছে? এখন দেখো হচ্ছে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের উপরে নির্ভর করে। এটা আমরা প্রত্যেকেই জানি। এই যে আমরা যদি ফর্মুলাটা দেখি, দেখো আমাদের যদি ভবিষ্যৎ মূল্যটা না জানি তাহলে তো আমরা বর্তমান মূল্য বের করতে পারবো না। বর্তমান মূল্য আসলে ভবিষ্যৎ মূল্যের উপরে নির্ভরশীল। আর তোমার হচ্ছে ভবিষ্যৎ মূল্য হচ্ছে তোমার আহ বর্তমান মূল্যের উপরে কি নির্ভরশীল, তার মানে একটা আরেকটার উপরে অবশ্যই নির্ভরশীল।
আচ্ছা, তাহলে আমরা এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পার্থক্যটা আমরা খুব সুন্দর করে পড়ে নিব। আশা করি সবাই বুঝতে পারবা, কারণ এগুলো আমাদের 9-10 এর পড়ানো কনসেপ্ট। তো তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে। এরপরে আসি আমাদের একটা নতুন টপিক, সেটা হচ্ছে তোমার অ্যানুইটি। অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। ঠিক আছে? এখন প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি কি। আচ্ছা, তো অ্যানুইটির হচ্ছে আসলে কিছু, এটা নগদ প্রবাহের একটি ধরন। ঠিক আছে? নগদ প্রবাহ কি, আমরা নগদে যে টাকাটা পাই বা কাউকে প্রদান করি সেটাকে আমরা বলি নগদ প্রবাহ। তো নগদ টাকাটা আমরা বিভিন্নভাবে পেতে পারি এবং প্রদান করতে পারি। ধরো কিছু কিছু নগদ টাকা আছে আমরা নিয়মিত ভাবে পাই। নিয়মিতভাবে মানে প্রতি মাসে ধরো পাচ্ছি এবং একটা নির্দিষ্ট পরিমাণে টাকা পাচ্ছি। ঠিক আছে? প্রতি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণে টাকা যখন আমরা পাই, যেমন ধরো বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে বেতন, তারপরে হচ্ছে তোমার আম হ্যাঁ, এই দুটোই বলতে পারি। বাড়ি ভাড়া এবং বেতন এগুলো হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণে টাকা পাওয়া হয়। এটা হচ্ছে এক ধরনের নগদ প্রবাহ। মানে এই যে ধরনের নগদ প্রবাহগুলো আমরা একটা নির্দিষ্ট পরিমাণ পর পর একটা নির্দিষ্ট আ তোমার হচ্ছে পরিমাণ টাকা পাই, তখন সেটাকে আমরা অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলি। আবার কিছু বিভিন্ন ধরনের নগদ প্রবাহ আছে। কিছু টাকা আছে আমরা এলোমেলো হয়ে পাই। ঠিক আছে? আজকে পেলাম ধরো 10,000, কালকে পেলাম 5,000, আবার ১ মাস পেলামই না। সেগুলো অ্যানুইটি না। অ্যানুইটি বা বার্ষিক ভিত্তি হচ্ছে যখন একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা পাবো। সেটা হতে পারে ১ মাস, সেটা হতে পারে ৬ মাস। তো যখন এই যে তোমার এই রেগুলারিটিটা থাকে, মানে টাকা প্রাপ্তির ক্ষেত্রে প্লাস হচ্ছে টাকার পরিমাণ এবং সময়ের ক্ষেত্রে, তখন হচ্ছে সেটাকে আমরা অ্যানুইটি বা বার্ষিক ভিত্তি বলব। দেখো বইতে বলেছে নগদ প্রবাহের আরো একটি ধরন হচ্ছে বার্ষিক বৃত্তি। সাধারণভাবে যখন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এটা নির্দিষ্ট সময় পরে পর্যন্ত পাওয়া যায় বা দেওয়া হয়, তখন তাকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। অর্থাৎ আহ বার্ষিক তোমার হচ্ছে নগদ টাকা পাওয়া গেলে বারে বারে দেওয়া হলে এবং প্রতিবারই একই পরিমাণ টাকা সমান হয়। দেখো লাইনটা কত সোজা এবং সুন্দর করে বলছে। টাকাটা বারবার পাওয়া হলো বা বারবার দেওয়া হলে প্রতিবার টাকার পরিমাণ সমান হয়। ঠিক আছে? তো যেই টাকাটা আমরা সমান অ্যামাউন্ট টাকা দিচ্ছি, আমি ধরুন দিলাম যে বাড়ি ভাড়া। প্রতি মাসে আমরা ধরো 15,000 বা 20,000 করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যানুইটি। বা হচ্ছে যে বার্ষিক ভিত্তির টাকা, যেমন প্রতি বছর শেষে পেতে পারি, সেটা প্রতি মাসের শেষে পেতে পারি, প্রতি দিনের শেষে পেতে পারি, প্রতি সপ্তাহের শেষে পেতে পারি বা শুরুতে পেতে পারি। কিন্তু এই যে যখন এই তোমার টাকাটা রেগুলার বেসিসে একই সময়ে পাবো বা কাউকে দিব, তখনই আসলে সেটাকে আমরা বলছি যে অ্যানুইটি। ঠিক আছে? অ্যানুইটির সংজ্ঞাটা জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা কথা বলেছে, বার্ষিক ভিত্তির টাকা প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন এর শুরুতে বা শেষে পাওয়া যায় বা দেওয়া হয়। ঠিক আছে? তার মানে যখন আমরা কোথাও দেখি প্রতি বা প্রত্যেক এই শব্দটা আছে, সেটা হতে পারে দিন, মাস, সপ্তাহ, বছর, তখনই আমরা বুঝে নেব এটা হচ্ছে অ্যানুইটি, মানে হচ্ছে টাকাটার মধ্যে রেগুলারিটি আছে। ধরো তুমি যদি কারো কাছে প্রতি সপ্তাহে 20 টাকা করে পাও, প্রতি সপ্তাহে পাচ্ছ, প্রতি শব্দটা মানে প্রতি মানে কি তুমি রেগুলারলি পাচ্ছ, তখনই সেটা হবে অ্যানুইটি। বা কেউ যদি প্রতিদিন কাউকে 10 টাকা করে দেয়, তখন সেটা হচ্ছে কি অ্যানুইটি। তাহলে এই ধরনের টাকা যখন আমরা পাই বা দেই, তখন তাকে আমরা বলছি যে অ্যানুইটি। ঠিক আছে? এখন দেখো উম আমরা চলে যাচ্ছি অ্যানুইটির কতটা জনপ্রিয় সংজ্ঞাতে। এই সংজ্ঞাগুলো উপরেরটা সহজ, গিটমিনেরটাও সোজা, আর নিউন এবং আদার্স এরটাও সোজা। তোমরা অ্যানুইটির সংজ্ঞা হিসেবে রাইটারের নাম দেওয়ার দরকার নেই, তাদের সংজ্ঞাটা পড়তে পারো, খুবই সোজা সংজ্ঞা। যেমন দেখো বলেছে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পর পর প্রদান করা হলে তাকে বার্ষিক বৃত্তি বলে। খুব সোজা একটা সংজ্ঞা। অ্যানুইটি কাকে বলে? অ্যানুইটির বাংলা শব্দ হচ্ছে বার্ষিক বৃত্তি। আমাদের বাংলা এবং ইংরেজি দুইটাই শিখতে হবে। আমি কিন্তু বারবারই বলি যে ফিনান্সে এই টার্মগুলো আমাদের বাংলা এবং ইংরেজি, অ্যাকচুয়ালি বাংলা থেকে ইংরেজি বেশি ইউজ
হয়, ঠিক আছে? বার্ষিক বৃত্তি বাস্তবে খুব কম মানুষই বলে, অ্যানুইটি বলে। তো আমরা না ২ টাই শিখে রাখবো যাতে আমাদের আ যেটাই পরীক্ষা আসুক না কেন আমাদের অ্যান্সার করতে অসুবিধা না হয়। তো দেখো যখন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পর, পরে আমরা প্রদান করব, তাকে আমরা বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি বলব। আবার গিটম্যান বলেছে একটা নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বার্ষিক বৃত্তি বলে। এখন তুমি এইখানে এক উপরে অ্যানুইটির সংজ্ঞা আছে। যেমন যখন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়া যায় বা দেওয়া হয় তখন তাকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। ক্লিয়ার? এই যে একটা সংজ্ঞা। তারপর এখানে ২ জন রাইটারের সংজ্ঞা আছে। এই ৩ টা সংজ্ঞা থেকে তোমার যেইটা সহজ লাগে, ৩ টা সংজ্ঞা থেকে তোমার যেইটা সহজ লাগে সেটা তুমি জ্ঞানমূলকে অ্যানুইটির সংজ্ঞা হিসেবে পড়ে ফেলবে। আর রাইটারদের সংজ্ঞার ক্ষেত্রে তোমার রাইটারদের নাম দেওয়া দরকার নেই যখন তুমি জ্ঞানমূলক লিখবে। ঠিক আছে? রাইটারদের নাম দিবে না। শুধু সংজ্ঞাটা পড়ে রাখবে। আচ্ছা তাহলে আশা করি অ্যানুইটি জিনিসটা বুঝতে পেরেছো। মোট কথা একটা সমপরিমাণ টাকা যদি আমরা নির্দিষ্ট গ্যাপে সেটা হতে পারে ১ দিন, ১ সপ্তাহ বা ১ মাস বা ১ বছর বা ৫ বছর এরকম পরে পেয়ে থাকি বা কাউকে দিয়ে থাকি তখন সেটাকে আমরা অ্যানুইটি বলি। মোট কথা যখন অঙ্কের মধ্যে আমরা প্রতি শব্দটি দেখবো, অঙ্কে আমরা আসিনি তখন তো আমি রুলস বলেই দিব। তখন আমরা প্রতি শব্দটি দেখলে বুঝে যাব যে এটা অ্যানুইটির ম্যাথ। আচ্ছা তো অ্যানুইটির সংজ্ঞা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো আসলে আমাদের একটু একবার দেখলেই বোঝা যাবে নির্দিষ্ট পরিমাণের টাকা প্রাপ্তি বা প্রদান অবশ্যই থাকবে। সময়ের ব্যবধান সমান অর্থাৎ নির্দিষ্ট সময় পরে, পরে হবে। মেয়াদের শুরুতে বা শেষে প্রাপ্তি বা প্রদান হবে। তো এগুলোই হচ্ছে আমাদের অ্যানুইটির আ সংজ্ঞা। এরপর দেখো অ্যানুইটির উদাহরণ দেয়া আছে। দরকার নেই এখন আমরা অ্যানুইটির উদাহরণ দেখব না। আমরা যখন ম্যাথে চলে যাব তখন আমরা অ্যানুইটির ম্যাথের সাথে উদাহরণটা দেখব। এখন আমরা অ্যানুইটির সংজ্ঞাগুলাই বা থিওরি গুলাই দেখছি। এখন দেখো অ্যানুইটিকে কয় ভাগে ভাগ করেছে? বার্ষিক বৃত্তি বা অ্যানুইটির প্রকারভেদ। বার্ষিক বৃত্তি বা অ্যানুইটিকে আসলে তোমার হচ্ছে ২ ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? আমরা এমসিকিউ এর জন্য আমাদের কাজে লাগবে। অ্যানুইটিকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি আরেকটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি। ঠিক আছে? সাধারণ বার্ষিক ভিত্তিতে যে বার্ষিক ভিত্তিতে প্রতি কিস্তি নির্দিষ্ট সময় শেষে গ্রহণ বা প্রদান করা হয় তাকে সাধারণ বার্ষিক ভিত্তি বলে। এখন এটা যদি দেখি অ্যানুইটি কিন্তু বিভিন্ন বাংলা নাম আছে। যেমন আমরা বলেছিলাম যে বার্ষিক বৃত্তি আবার কেউ, কেউ এটাকে কিস্তিও বলে। ঠিক আছে? যেমন সেখানে বলেছে যে একটি বার্ষিক বৃত্তিতে প্রতি কিস্তি নির্দিষ্ট সময়ের শেষে গ্রহণ করা বা প্রদান করা হলে তাকে সাধারণ বার্ষিক বৃত্তি বলে। সাধারণভাবে ব্যাংক যে সমস্ত বন্ধকি ঋণ প্রদান করে তার কিস্তি সাধারণ বার্ষিক বৃত্তি হয়ে থাকে। আচ্ছা যখন আমরা ধরো প্রতি মাসের শেষে আ কোনো কিস্তির টাকা পরিশোধ করব তখন সেটাকে আমরা বলব হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। ঠিক আছে? সাধারণ বার্ষিক বৃত্তি। ঠিক আছে? আচ্ছা তো এই গেল হচ্ছে আমাদের সাধারণ বার্ষিক বৃত্তি যখন আমরা নির্দিষ্ট মেয়াদের শেষে জাস্ট আমরা এই শব্দটুকু একটু মনে রাখবো। যখন হচ্ছে আমরা নির্দিষ্ট মেয়াদের শেষে হচ্ছে তোমার আ কোনো টাকা পাবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এই যে সাধারণ বার্ষিক বৃত্তি। আবার এখানে কতগুলা আ রাইটারের সংজ্ঞা আছে। ঠিক আছে? তো এই রাইটারের সংজ্ঞাগুলো আমি তো বললাম ২ টা করে সংজ্ঞা দেওয়া আছে। উপরে একটা সংজ্ঞা আছে। যেইটা তোমাদের সহজ লাগে একটা সংজ্ঞা তোমরা জ্ঞানমূলক হিসেবে পড়ে ফেলবা। এখন সাধারণ বার্ষিক বৃত্তি দেখো এখানে একটা সময় রেখাতে সাধারণ বার্ষিক বৃত্তিকে দেখানো হয়েছে। সময় রেখাটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো বলেছে যে মিস্টার নাহিদ একজন লেখক। তিনি স্বামী পাবলিকেশনস থেকে একটি বই বের করেন। প্রকাশক তাকে প্রতি বছর শেষে ১,০০,০০০ টাকা করে আগামী ৫ বছর দেওয়ার প্রস্তাব করেন। এরা খেয়াল করো এখানে এই যে একটা শব্দ আছে প্রতি। একটু আগে আমি বলেছি প্রতি বললে আমরা বুঝে নিব সেটা অ্যানুইটি।
এবং যখনই বছর শেষে বা মেয়াদের শেষে শেষে শব্দটা থাকবে তখন সেটা হবে সাধারণ বার্ষিক বৃত্তি। ঠিক আছে, প্রতি দেখে বুঝবো এটা বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি। আর শেষে শেষে শব্দটা দেখে আমরা বুঝবো সাধারণ বার্ষিক বৃত্তি। দেখো প্রতি বছর শেষে 1,00,000 টাকা করে আগামী 5 বছর দেওয়ার প্রস্তাব করেন। তাহলে দেখো এই যে জিনিসটা এটাই হচ্ছে আমাদের সাধারণ বার্ষিক বৃত্তি। আমি এটা কিন্তু বলছি যে উদাহরণ। তো এই উদাহরণটা আমি কেন দেখাচ্ছি, এগুলো আমরা ম্যাথে ভালো করে দেখবো। এই দেখো যখন টাকাটা আমরা মেয়াদের শুরুতে না পেয়ে, মানে আমরা জানুয়ারির 1 তারিখে না পেয়ে জানুয়ারি ধরে 31 তারিখে পেলাম, এরকম করে আবার ফেব্রুয়ারির লাস্টে, আবার মার্চের লাস্টে, আবার এপ্রিলের লাস্টে, আবার জুনের লাস্টে এইভাবে পেয়ে যাব, তখন হচ্ছে আমরা সেটাকে বলবো সাধারণ বার্ষিক বৃত্তি। খেয়াল করে দেখো যে প্রথম জায়গাটা কি দেখানো হয়েছে, জিরো। মানে যখন মেয়াদের শুরুতে না পেয়ে মেয়াদের শেষে পেয়ে যাই, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি। তাহলে এটা সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, যখন একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ একটা নির্দিষ্ট সময়ের শেষে কাউকে প্রদান করা হয় বা কারো কাছ থেকে পাওয়া যায়, তখন আমরা সেটাকে বলছি সাধারণ বার্ষিক বৃত্তি। এরপরে আমরা চলে যাচ্ছি বার্ষিক বৃত্তির আরেকটা ধরন, আহ, সেটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তিতে। ঠিক আছে, তো অগ্রিম বার্ষিক বৃত্তিটা কি, যখন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে, আর টাকা কিন্তু একদমই ক্লিয়ার আসেনি। আচ্ছা, তো অগ্রিম বার্ষিক বৃত্তিটা আমি হচ্ছে একটু মুখে বলি, আমরা অবশ্যই নেক্সট ক্লাসে তো আবার দেখবো। তো অগ্রিম বার্ষিক বৃত্তি সেম একই জিনিস, যে যখন আমরা কোনো বার্ষিক বৃত্তির টাকা বা কিস্তির টাকা নির্দিষ্ট সময়ের শুরুতে পাবো বা কাউকে প্রদান করব, নির্দিষ্ট সময়ের শুরুতে পাবো বা কাউকে প্রদান করব, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি। ঠিক আছে, আর যখন শুরুতে পাবো তখন সেটাকে আমরা বলছি অগ্রিম বার্ষিক বৃত্তি। অগ্রিম বার্ষিক বৃত্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের অগ্রিম বার্ষিক বৃত্তি আর সাধারণ বার্ষিক বৃত্তি, যেটা হচ্ছে আমাদের মূল তোমার হচ্ছে আলোচনার বিষয় ছিল। তো আজকে আমরা যেহেতু ক্লাসটা আমি রেকর্ডেড নিচ্ছি, সরাসরি তোমরা আমার সাথে জয়েন করো নাই, বা আমি এটা পার্সোনাল কারণে হচ্ছে তোমাদেরকে আজকে ক্লাসে জয়েন করতে পারছি না, আগের থেকেই হচ্ছে রেকর্ড করে দিচ্ছি। তো হচ্ছে যে ইনশাল্লাহ যখন আমরা আগামী ক্লাসে আহ অংশগ্রহণ করব সবাই মিলে, তখন আবার এগুলোর উপরে আমি একটা ওভারঅল আলোচনা করে অবশ্যই সামনের দিকে পড়াবো। ঠিক আছে, আর আমার এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের ফিনান্সের অংশ শুরু হয়েছে, তো আমরা ট্রাই করব যে একটু রেগুলার সবাই ক্লাস করতে, এবং আমি সাধারণ বার্ষিক বৃত্তি এবং অগ্রিম বার্ষিক বৃত্তির ভিতরে পার্থক্যটা শেষ করে আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে একটু কয়েকটা টপিকস বলে দিব। আমি এই চ্যাপ্টারের উপরে তোমাদের আমি একটা পরীক্ষা নিব জুম ক্লাসে। ঠিক আছে, জুম ক্লাসে একটা পরীক্ষা নিব। তাহলে মেয়েরা আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের পড়া কি সেটা একটু দেখে রাখো। পড়া হচ্ছে আমরা যেটা হচ্ছে আগে থেকে পড়লাম, সেটা হচ্ছে এই যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কি এবং এর পার্থক্য, অ্যানুইটি কি, আর সাধারণ বার্ষিক বৃত্তি কি, অগ্রিম বার্ষিক বৃত্তি। ঠিক আছে, খুব সোজা সোজা কয়েকটা জিনিস আমাদের আজকে পড়া, সেটা হচ্ছে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য পার্থক্য, বার্ষিক বৃত্তি কি, সাধারণ বার্ষিক বৃত্তি কি এবং অগ্রিম বার্ষিক বৃত্তি কি। ঠিক আছে, তাহলে তোমরা এই কটাই পড়ে রাখো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা যখন সাধারণ বার্ষিক বৃত্তি আর অগ্রিম বার্ষিক বৃত্তির মধ্যে ডিফারেন্সিয়েশনটা পড়বো, সেটা সবার তখন সবার আবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।